আই এম মোহাম্মদ ইয়াসিন ওরফে আকাশ। আজ আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আমি গত পর্বে আলোচনা করেছিলাম টেন্সের প্রকারভেদ অনুসারে আমরা সব কয়টা টেন্সেই ভালোভাবে দেখব। তবে আজকে আমরা প্রথম টেন্সের প্রথম ক্লাসে অর্থাৎ প্রকারভেদ অনুসারে প্রথম ক্লাস নিব। ক্লাসটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা কীভাবে বাক্য তৈরি করি, অর্থাৎ ইংরেজিতে আমরা অনর্গল যারা কথা বলতে চাই, অসংখ্য বাক্য তৈরি করতে চাই, তাদের জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা, অর্থাৎ টেন্সের যে 12 প্রকার টেন্স আমরা দেখেছিলাম, এই 12 প্রকার টেন্সের ভিতরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে সর্বপ্রথম। আজকে আমরা এটা দেখব। তবে এই 12 প্রকার টেন্সের গঠন ছাড়া, 12 প্রকার টেন্স দ্বারা বাক্য বানানো ছাড়া, এই প্রক্রিয়া জানা ছাড়া অবশ্যই আপনারা যে কোনো ধরনের বাক্য তৈরি করতে পারবেন না। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি গত পর্বে বলেছিলাম যে ইংরেজির জগতে যদি টেন্সটা না জানা থাকে তাহলে অনেক কিছু অজানা থেকে যাবে, অর্থাৎ আমাদের জানার অনেক কিছু বাকি থাকবে। সো আমি যে কথাটা বলেছিলাম, টেন্স ইজ কল্ড দি মাদার অফ ইংলিশ। টেন্সটা হচ্ছে ইংরেজির মা। টেন্সকে ইংরেজির মা বলা হয়, অর্থাৎ টেন্সটা হচ্ছে ইংরেজির মূল ভিত্তি বা গোড়া। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে বাক্য তৈরি করতে পারি, অসংখ্য বাক্য তৈরি করতে পারবো। আমি তার আগে যারা লেখাপড়া করতেছেন, বিশেষ করে যাদের বর্তমানে স্টুডেন্ট যারা পড়াশোনা করতেছেন, তাদের তো অনেক ক্ষেত্রে ইংরেজি সাবজেক্টে বিভিন্ন বিষয়ের উপর লিখতে হয়। সো তারা একটু খুব কেয়ারফুলি ভিডিওগুলো যদি ফলো করেন, এই টেন্সের উপর ভালো একটা ধারণা পাবেন, আর টেন্সের উপর রিলাই করে আপনারা অনেক বাক্য বানাইতে পারবেন। তো আমি ক্ষেত্রে মনে করি নাম্বার 1 দিয়ে দিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমি প্রথমত আপনাদের যা বলবো তা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটার অ্যাকচুয়ালি কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা, অ্যাকচুয়ালি সংজ্ঞা থেকে আমরা ধরতে পারবো যে আমরা কিভাবে বাক্য তৈরি করি। সংজ্ঞায় অনেকটুকু আমাদের হেল্প করবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা চেনার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা হচ্ছে যে টেন্স দ্বারা বর্তমানকালে, অর্থাৎ বর্তমানে কোনো কাজ, যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে, যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ সংজ্ঞা থেকে আমরা অনেক দূর ধরতে পারবো যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে, অর্থাৎ কোনো একটা কাজ বর্তমানে সম্পাদিত হয়, সবসময় হয়ে থাকে, এমন কাজ সবসময় হয়ে থাকে, হয় বা হয়ে থাকে, এরকম যে কোনো কাজ হতে পারে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই ক্ষেত্রে আমরা অনেক উদাহরণ পেতে পারি। যেমন বাবা মাঠে কাজ করেন, ওনারা সবসময় করেন। আমরা পত্রিকা পড়ি, সবসময় পড়ি। একইভাবে ফ্যানটি ঘুরে, পাখিটি উড়ে, মানুষ সকালবেলা এক্সারসাইজ করে, অর্থাৎ হাঁটাহাঁটি করে, ব্যায়াম করে, আমরা ভাত খাই, তারা ফুটবল খেলে। এরকমভাবে মা খাদ্য রান্না করেন, হ্যাঁ, তারা নৌকা দিয়ে নদী পার হয়। এই ধরনের যত কাজ আছে বর্তমানে হয় বা হয়ে থাকে বোঝায়, এরকম সব ধরনের কাজগুলি আমাদের সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট টেন্স যা বলি এক কথাই। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারবো কোন ধরনের বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে, কোন ক্যাটাগরির বাক্যগুলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে, সংজ্ঞা থেকে আমরা ধরতে পারবো। এখন আমাদের সংজ্ঞার পরে যে জিনিসটা দরকার তা হচ্ছে চেনার উপায়। আমরা বাংলা বাক্যটা আরও সহজে কিভাবে ধরতে পারি তা চেনার উপায়
কিভাবে আমরা চিনতে পারি? চেনার উপায়টা অ্যাকচুয়ালি কিভাবে ধরা যেতে পারে? কোন একটা বাংলা বাক্যের শেষে এরকম এই ধরনের উচ্চারণ করতে পারে আর কি, যেমন হয়, যায়, খাই, খায়, পড়েন, ঘুমাও, লিখে, শিখেন, এরকম অসংখ্য কথা হতে পারে। ফ্যানটি ঘুরে ঘুরে, এরকম বাবা বাড়ি যান যান, বাবা বাড়ি আসেন আসেন, আসাটা। আমরা পত্রিকা পড়ি পড়ি, পড়েন পড়ো, এরকম বর্তমানে যে কোনো কাজ হয় বা হয়ে থাকে। আমরা কলম দিয়ে লিখি, তারা পত্রিকা পড়ে। বাবা মাঠে কাজ করেন, মা খাদ্য রান্না করেন, লোকটি বাড়ি আসে, তারা ঢাকা যায়। এ হয়, যায়, খায়, পরে, ঘুমায়, লিখে, শিখে, যত ধরনের কথা আছে বর্তমানকালে হয়ে থাকে, এই সব ধরনের বাক্যগুলোই সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চেনার উপায়ও ইজি হলো আমাদের। এখন আমরা দেখি এটা আর স্ট্রাকচার কি, গঠন কি। এই স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে বাক্য গঠন করব, তৈরি করব। গঠনটা কি? গঠনটা হচ্ছে প্রথমত আমাদের দরকার, অ্যাট ফার্স্ট দরকার সাবজেক্ট। আমরা জানি যে কোনো বর্ণনামূলক বাক্য তৈরি করতে গেলে আমাদের প্রথমে দরকার সাবজেক্ট। তো আমরা কোনো ইংরেজির ক্ষেত্রে আমরা অবশ্যই সাবজেক্টটা প্রথমে লিখি। যে ইংরেজির বাক্যের গঠন আমি আগে আলোচনা করেছিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর বাংলা বাক্যের গঠন সাবজেক্ট প্লাস অবজেক্ট, অবজেক্ট প্লাস ভার্ব, এরকম। তো এই ক্ষেত্রে আমাদের ইংরেজি স্ট্রাকচারে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার অর্থাৎ গঠনটা ফলো করি, প্রথমত আমাদের দরকার সাবজেক্ট, সাবজেক্টের পরে দরকার হচ্ছে আমাদের ভার্ব। এখন ভার্বের তো বিভিন্ন ফর্ম হয়ে থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা প্রেজেন্ট টেন্স যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আমি অবজেক্ট দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে কোনো একটা বাক্য আমরা গঠন করি সময় অবশ্যই আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে বাক্য গঠন করতে হয়। তবে নর্মালি আমরা এটা বর্ণনামূলক কোনো ধরনের বাক্য, ইনডিফিনিট টেন্সের ভিতরে আমাদের গঠনটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে যে ভার্বটা ব্যবহার করবো তা অবশ্যই প্রেজেন্ট ফর্ম হওয়া লাগবে, এবং তারপরে বাকি অংশ বা অবজেক্ট যেটা বসাবো আমরা বসাতে পারি। এই ক্ষেত্রে আমি আপনাদের একাধিক এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পল জিনিসগুলো আমাদের খুব ভালো করে খেয়াল করতে হয়। এক্সাম্পলের সাথে আমরা যদি এগুলোর বাংলা সহকারে বুঝতে পারি, তাহলে এই ক্যাটাগরিতে যত ধরনের বাক্য হয় আমরা একই ক্যাটাগরিতে নিজেরা তৈরি করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের দরকার প্রথমত অ্যাট ফার্স্ট সাবজেক্ট অ্যান্ড দেন প্রেজেন্ট ফর্ম অফ দি ভার্ব, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম দিলে প্রেজেন্ট টেন্সে বাক্য হয়, প্রেজেন্ট ইনডিফিনিটি। তো আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে আমি সাবজেক্ট দিয়ে দিলাম সাপোজ আই, আর ভার্ব দিয়ে দিলাম গো, আই গো, পরে টু দিয়া, পরে কলেজ দিলাম, আই গো টু কলেজ। এই জায়গায় আমাদের এটা অর্থ হবে আমি কলেজে যাই, কলেজে যাই। আরেকটা উদাহরণ যদি দেখি, এই জায়গায় দিয়ে দিলাম টেক, সে চা খায়, হি টেকস টি। হি হচ্ছে সাবজেক্ট, টেক হচ্ছে ভার্ব, টি হইতেছে অবজেক্ট, সে চা খায় বা চা পান করে যায় যেটাই বলেন। তো হি টেক্স টি, সে চা খায়। আরেকটা সাবজেক্ট দিয়ে দিলাম আমি দে, তারপরে এই জায়গায় দিয়ে দিলাম প্লে, তারপরে দিলাম ফুটবল। আমি ইচ্ছা করলে এর সাথে অতিরিক্ত অংশ যোগ করে অবজেক্টের পরে বাক্যকে লং করতে পারি। দে প্লে ফুটবল, এটা অর্থ দাঁড়াবে তারা ফুটবল খেলে। এই ক্যাটাগরিতে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারেন। আই গো টু কলেজ, আমি কলেজে যাই, হি টেক্স টি, সে চা খায়, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। অ্যাকর্ডিং টু দি স্ট্রাকচার ইউ ক্যান মেক এ লট অফ সেন্টেন্সেস। আপনার অনেক বাক্য তৈরি করতে পারবেন স্ট্রাকচার অনুসারে। অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ইউজ সাবজেক্ট অ্যান্ড দেন প্রেজেন্ট ফর্ম অফ দি মেইন ভার্ব, দেন দ্য আদার পার্ট অফ দি সেন্টেন্স। অ্যাকর্ডিং টু দিস স্ট্রাকচার ইউ ক্যান মেক। সো আমি আরও দিয়ে একটা এক্সাম্পল দিই আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এই জায়গায় ব্যবহার করলাম মাদার, সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় আমাদের অনেক কিছু হতে পারে। যে ব্যক্তি কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট।
অর্থাৎ যেই জিনিসটা কাজটা করে যেটা কর্তা সেটাই হচ্ছে সাবজেক্ট। মাদার দিলাম সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম কুক। কুক মানে হচ্ছে রান্না করা। মাদার থার্ড পারসন সিঙ্গুলার অ্যাডজেক্ট হইব। সিঙ্গুলারের ক্ষেত্রে আমি আপনাদের একটা ভালো মানের একটা ক্লাস নিয়ে দেখাবো যে অ্যাকচুয়ালি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা যে সাবজেক্টের পরে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করি, কখন অ্যাজ যোগ করি কখন ইয়েস যোগ করি, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টিভ বা কোনগুলা, এগুলোর উপর আমি একটা ভিডিও তৈরি করে আপনাদের পরবর্তীতে দেখাবো। তবে এখন আমরা আপাতত ধারণা নেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুসারে হাউ ক্যান উই মেক সেন্টেন্স, কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। অ্যাট ফার্স্ট উই নিড সাবজেক্ট, সাবজেক্ট দিলাম এই জায়গায় মাদার, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম কুক রান্না করা, আর ফুড দিয়ে দিলাম অবজেক্ট মাদার কুক ফুড, মা খাদ্য রান্না করেন, মা খাদ্য রান্না করেন, এরকম মাদার কুক ফুড, কুকস ফুড, মা খাদ্য রান্না করেন। এদিকে আমি ফাদার দিয়ে দিলাম সাবজেক্টটা ফাদার, পরে ওয়ার্ক যদি দেই ওয়ার্ক কাজ করা ওয়ার্কস, ফাদার ওয়ার্কস ইন দি ফিল্ড, বাবা মাঠে কাজ করেন, বাবা মাঠে কাজ করেন। এই ক্যাটাগরিতে আপনারা দেখেন মাদার সাবজেক্ট, ফাদার সাবজেক্ট, কুক হচ্ছে ভার্ব, ওয়ার্কস ভার্ব, ফুড তারপরে নিচে আর ইন দ্য ফিল্ড পরের অংশ দিয়ে আমরা বাক্য গঠন করলাম। মাদার কুকস ফুড, আমাদের সাবজেক্ট ওয়াইজ ভার্ব বসে, আর অ্যাকর্ডিং টু দ্য ভার্ব বেঙ্গলি মিনিং অফ ভার্ব ইউ ক্যান ইউজ অবজেক্ট। আপনার সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করবেন, আর ভার্বের পরে আপনার ভার্বের উপরে রিলাই করব কোন ধরনের অবজেক্ট ব্যবহার করবেন। যদি ব্যবহার করেন ড্রিঙ্ক তাহলে পান করে, পান করে কি হতে পারে পানি বা মিল্ক বা টি, এগুলো হতে পারে। আবার রান্না করে, রান্না করে কি খাদ্য, রান্না করার সাথে খাদ্যটা খাদ্যটা ব্যবহার করলে আমরা অর্থটা মিলাতে পারি। একইভাবে যদি বলি উই রিড আমরা পড়ি, আমরা কি পড়ি পত্রিকা পড়ি, নোবেল পড়ি, স্টোরি পড়ি, বুক পড়ি, অর্থাৎ পড়ার সাথে আমরা পত্রিকা ব্যবহার করতে পারি। পত্রিকা দিলে আমাদের অর্থটা সুন্দর হয়, অর্থাৎ অর্থটা ম্যাচিং হয়। আমাদের দেখতে হইব অ্যাডজাস্ট হয়, ম্যাচিং হয়, এরকম কোনো একটা অবজেক্ট আমাদের এই ভার্ব ওয়াইজ ব্যবহার করতে হইব। যদি আপনি এমন একটা ভার্ব ব্যবহার করেন, সাপোজ মনে করেন একটা ভার্ব ব্যবহার করলেন যে রাইট মানে লিখা, তারপরে আপনি এরপরে কি ব্যবহার করলেন, কি লেখে, বই লেখে, পত্র লেখে বা কি লেখে, এই লেখা অনুসারে আমাদের অবজেক্টটা অ্যাড করা লাগবে, অর্থটা যেন অবশ্যই মিলে। আরেকটা লাস্ট একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আমি একটা সাবজেক্ট নিলাম নাম MIKE মাইক, তারপরে স্পিক দিয়ে দিলাম ভার্ব মাইক স্পিক্স ইংলিশ। এই জায়গায় আমাদের দেখতেছি আমরা সাবজেক্ট হচ্ছে মাইক, স্পিক হচ্ছে ভার্ব, ইংলিশটা অবজেক্ট। তাহলে মাইক, মাইক ইংরেজি বলে, মাইক ইংরেজি বলে। এই ক্যাটাগরিতে আপনারা দেখেন বলে, করেন, কাজ করেন, আমি তোমাকে সাহায্য করি, তারা ফুটবল খেলে, এভাবে অনেক অনেক বাক্য আপনারা তৈরি করতে পারেন সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে, প্লাস অবজেক্ট বা অতিরিক্ত অংশ যা থাকবে অর্থ অনুসারে যেটা ম্যাচিং হয় এরকম কিছু অ্যাড করে ভার্বের পরে আমরা বাক্য তৈরি করতে পারি। আর আমরা আপাতত দেখব টেন্সগুলো, আর টেন্সগুলো অনুসারে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি এই জিনিসগুলো দেখব। দেখার পরে আমরা কিভাবে বাক্যকে বোর্ডেন করতে পারি, বাড়াতে পারি, লং করতে পারি, লেনদেন করতে পারি, ওই জিনিসগুলো আমরা দেখব পরবর্তীতে, যে একটা বাক্যকে কিভাবে আমরা অনেক লং করে তৈরি করতে পারি। প্রথমত আমাদের দরকার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। একটা সুন্দর একটা ইংরেজির গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। টাইম এন্ড প্লেস ইউ ক্যান ইউজ অ্যাট ফার্স্ট অফ দি সেন্টেন্স আর অ্যাট লাস্ট অফ দি সেন্টেন্স। সময় এবং জায়গা আপনি প্রথমেও বাক্যের ব্যবহার করতে পারেন, লাস্টেও ব্যবহার করতে পারেন। তবে সুইটেবল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আই থিঙ্ক ইউ মাস্ট ইমপ্রুভ, আপনারা অবশ্যই ইমপ্রুভ করবেন। এটা কোনো ইংরেজিকে যদি আপনারা কঠিন মনে করেন, হ্যাভি কঠিন, যদি মনে করেন এটাই অত্যন্ত ইজি, তাহলে হ্যাভি ইজি, অত্যন্ত ইজি। আপনারা যদি প্র্যাকটিস করেন, আমি মনে করি এইটা অসম্ভব কোনো কিছু না। আপনারা ইংলিশের ভয়কে যদি জয় করতে চান, ইউ মাস্ট practice English. You must learn a lot of word meanings besides grammatical rules. Grammatical রুলগুলোর পাশাপাশি beside grammatical rule you can learn a lot of word meanings. আর ব্রেনটাকে দুইটা ভাগ করবেন, একটা অংশের মধ্যে কি করবেন, ব্রেনটাকে দুইটা ভাগ করবেন, একটা অংশের মধ্যে আমাদের এই পাশে রেখে দিবেন মনে করেন ওয়ার্ডগুলো, আরেকটা অংশে গ্রামাটিক্যালের অংশ, গ্রামাটিক্যাল রেখে দিবেন, দুইটা অংশ ম্যাচিং করে অনেক অনেক বাক্য তৈরি করবেন। তো যে কথাটা আমি না বললেই না, শেষমেশ আমি প্রতিবার ক্লাসেই যে কথাটা বলি তা হচ্ছে, লাস্টে যে কথাটা বলি তা হচ্ছে কি, যে আমরা
অবশ্যই পৃথিবীতে আসছি আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সৎ পথে চলতে হবে এবং হালাল খেতে হবে। আমাদের পূর্ব শর্ত, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খেতে হবে। আর মিথ্যা কথা বলা যাবে না। আমরা মিথ্যা বলবো না, হালাল খাবো, সৎ পথে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, যারা ছেলে আছেন তাদের জন্য আর কি, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ তারা অবশ্যই আদায় করবেন। আর যারা আমাদের মায়েরা আছেন তারা অবশ্যই বাড়িতে নামাজ আদায় করবেন। তো অবশ্যই সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার, নামাজ পড়ার আমন্ত্রণ জানিয়ে, রিকোয়েস্ট জানিয়ে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।